6:45 p.m. on Saturday, 50-year-old Manoj Kathuria drove his SUV on Waterlock Road in front of Rouse IS Study Circle in central Delhi's old Rajendra Nagar. He was on his তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের যে ভিডিও ক্লিপসগুলো দেখালাম, তো সেটি কিন্তু ভয়াবহ একটি ইনসিডেন্ট রিসেন্টলি যে 27 জুলাই হয়ে গেছে দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে আইএস কোচিং সেন্টারে, রাউস আইএস কোচিং সেন্টারে। তো সেখানে কিন্তু 3জন ছাত্র বলতে পারো, ছাত্র বলাটা ভুল হবে, কেননা এরা হচ্ছে আইএস এর অ্যাসপিরেন্ট ছিলেন, ঠিক আছে। তো তারা আইএস এর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছিলেন সেই সব কোচিং সেন্টারে। তো তার মধ্যে রাউস একটা কোচিং সেন্টার, সেটা ওল্ড রাজেন্দ্রনগরে অবস্থিত। তো সেখানে এই 3জন কিন্তু সেই কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি ছিল, তো সেখানে লাইব্রেরিতে তারা পড়াশোনার জন্য গিয়েছিলেন। তো সেখানে কিন্তু এই বৃষ্টির কারণে 3 মিনিটের মাথায় তোমরা জলের যে স্রোত দেখতেই পেলে, তোমাদেরকে যে ক্লিপসে দেখালাম যে জলের স্রোত এতই ভয়াবহ ছিল যে 3 মিনিটের মধ্যে কিন্তু সেই জল সেই বেসমেন্টকে ফুল করে দিয়েছিল। এবং দেখা গিয়েছিল যে সেখানে যে বায়োমেট্রিক গেট ছিল সেটা কিন্তু তারা আর খুলতে পারেনি, ইলেকট্রিসিটি কাট হয়ে যাওয়ার ফলে। এবং তারা তাদের জীবনকে, তাদের লাইফকে বাঁচানোর কিন্তু অনেক চেষ্টা করেছিল। তারা সেই জলের থেকে বাঁচার জন্য প্রথমে টেবিলে উঠেছিল, কিন্তু তোমরা দেখো একটা অনুভব করতে পারবে যে কতটা তারা সেই মৃত্যুকে সামন থেকে দেখেছে। এবং এখন তো তারা নেই, কতটা মানে এটা ভাবলেও পরেও নিজের মধ্যে একটা সেই অনুভূতিটা একটা মানে বলার ভাষা রাখে না। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা ঘটনা ঘটেই গেছে, তো ঠিক আছে। শ্রেয়া যাদব, তারপরে তনয়া সোনি এবং নবীন দলভিন, তারা কিন্তু এই 3জন স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। তো বেসমেন্টে ফ্লাডের কারণে কিন্তু তারা তাদের প্রাণ চলে যায়। তো এই হচ্ছে ইনসিডেন্ট ঘটেছে, ভয়াবহ ইনসিডেন্ট। তো সেখানে কিন্তু এখন বর্তমানে আদার্স, যেহেতু সেটা ওল্ড রাজেন্দ্রনগর, তারপরে মুখার্জি নগর, এইসব স্থান কিন্তু প্লেসগুলো কিন্তু এইসব কোচিং সেন্টারের জন্যই পরিচিত। বলা হয় যে এখানে কোচিং সেন্টারের হাবও বলা যেতে পারে। এবং বড় বড় কোচিং টিচাররা এখানে কোচিং সেন্টার খুলে রেখেছে। তো বর্তমানে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিন্তু বিপুল ক্ষোভ দেখা দিচ্ছে। এবং তারা কিন্তু সেখানকার যে সিএমডি রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, সরি এমসিডি রয়েছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, তার উপরে ক্ষোভ উগড়ে দিচ্ছে যে কেন ড্রেনেজ সিস্টেম খুবই পুয়ার। এবং সেখানকার যে এই যে কোচিং সেন্টারগুলোতে বেসমেন্টের মধ্যে যে কোচিংয়ের, সেটা যে শুধু রাওয়েসে চলছে তা নয়, কিন্তু একাধিক যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেখানেও কিন্তু এরকম বেসমেন্টে কোচিং এবং লাইব্রেরি রয়েছে। সেখানে দেখা গেছে যে একাধিক, যেগুলো বেশিরভাগই ইললিগাল, কারণ বেসমেন্টে কোচিং করাটা কোনো পারমিশন নেই। এরকম একাধিক ছাত্র কিন্তু এর পূর্বে এমসিডিতে তারা আবেদন করেছে এবং কমপ্লেনও জানিয়েছে যে এই যে বেসমেন্টের মধ্যে যে ক্লাস হচ্ছে এটা ইললিগাল, এতে যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। কেননা এই যে ওল্ড রাজেন্দ্রনগর এবং মুখার্জি নগর, এইসব স্থানে কিন্তু এই অল্প বৃষ্টিতেই কিন্তু জল রাস্তা পরিপূর্ণ হয়ে যায়। এর পূর্বেও 1 সপ্তাহ আগেও এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, রাস্তায় জল জমে গিয়েছিল এবং সেখানে কিন্তু গেটের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি এরকমই আইএস এর একটি স্টুডেন্ট মারা গিয়েছিলেন। তো এটা খুবই ভাবার বিষয় যে আমাদের ভারতে এখনো পর্যন্ত এইসব ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আসছে না।
সরকারও এইসব নিয়ে চুপ, কোনো ইনসিডেন্ট ঘটা না পর্যন্ত তারাও কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। বর্তমান ছাত্রদের মধ্যে ছাত্ররা ক্ষোভ উগড়ে দিচ্ছে তাদের উপরে, এবং তারা দাবি করছে এই যে কোচিং সেন্টারগুলো, বেসমেন্টের মধ্যে যে কোচিং সেন্টারগুলো চলছে সেগুলো অবিলম্বে সিল করা হোক। ইতিমধ্যে কিন্তু জানো যে বিকাশ দিব্যকৃতি স্যার, অবধূত স্যারকে নিয়েও ছাত্রদের মধ্যে ক্ষোভ যে তারা কেন এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেল এখনো সামনে আসেনি। তবে সেটা নিয়ে তোমাদেরকে পরে বলছি কেন তারা সামনে আসেনি এখনো পর্যন্ত। কেননা বেশিরভাগ ছাত্রদেরই কিন্তু তারা এই যে বিকাশ দিব্যকৃতি এবং ওঝা স্যার, অবধূত স্যার, এদেরকে কিন্তু এই টিচারদের মধ্যে সব থেকে উঁচুতে তারা মনে করে, কারণ তারা অবশ্যই নিঃসন্দেহে তারা একটি ভালো পর্যায়ে রয়েছে এই আইএএস কোচিং এর দিক থেকে। তো সেখানে দৃষ্টি আইএএস এরও বেসমেন্ট ইতিমধ্যে কিন্তু বেসমেন্টের যে একটা মুখার্জিনগরে ক্লাস চলছিল সেখানে কিন্তু সিল করে দিয়েছে ইললিগাল বলে। এবং এর পূর্বেও মুখার্জিনগরে গত বছরেও দেখা গেছে যে মুখার্জিনগরে যে একটি কোচিং সেন্টারে আগুনের কবলে পড়েছিল, অগ্নির কবলে পড়েছিল, এবং সেখানে কিন্তু দেখা গেছে যে সেখানে ছাত্ররা নিজেদেরকে বাঁচানোর জন্য ছাদ থেকে লাফ দিয়েছে। সেখানে যদিও কোনো ক্যাজুয়ালিটি দেখা যায়নি, কিন্তু এটা কিন্তু ভাবনার বিষয়। এখানে দেখা গেছে যে একাধিক কোচিং সেন্টারে ফায়ার এনওসিও নেই, ফায়ার ব্রিগেডের এনওসিও নেই। তো এখানে এই প্রবলেমগুলো রয়েছে। তো এগুলো যতদিন না আমরা দেখি ভারতের মধ্যে কি হচ্ছে, এই আমরা যতদিন না বিপদের সম্মুখীন হচ্ছি, সেই সবগুলো কিন্তু কোনো সলিউশন হচ্ছে না। অবশ্যই আমার একটি রায় থাকবে যে অবশ্যই ছাত্ররা যেন শান্তিপূর্ণভাবে যে আন্দোলন, তাদের আন্দোলন চালিয়ে যায়, কোনো যেন অ্যাগ্রেসিভ ভূমিকা না হয়। কেননা যারা চলে গেছে তাদের এটা অবশ্যই তাদের ফ্যামিলির জন্য একটি দুঃখজনক ঘটনা, কারণ তারা অবশ্যই আমাদের যে আগামী দিনের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে, আমাদের উজ্জ্বল আইএএস অফিসার হয়ে আসতে পারত, কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে তাদের স্বপ্ন দেখতে গিয়ে কিন্তু স্বপ্নটা অধরাই রয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, যে এই যে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট শ্রেয়া যাদব, যিনি উত্তরপ্রদেশের থেকে বিলংস করেন, তানিয়া সোনি যিনি তেলেঙ্গানা থেকে এখানে এসেছিলেন, এবং নবীন দলভিন ফ্রম কেরালার থেকে এসেছিলেন, তারা কিন্তু সকলে এই বেসমেন্টে আটকে গিয়ে জলে ডুবে কিন্তু তারা তাদের প্রাণকে ত্যাগ করেছে। তো দেখো কতটা কষ্টকর, ভাবলে পরেই সেটা তোমরা ফিল করতে পারবে যে তাদের উপর দিক দিয়ে কি গিয়েছিল। এটা আমি একাধিকবার এটা আমার মাথায় এসেছে, তো আমি কি বলবো, এটা ভাষা নেই বলার। তো দেখো এই যে 3 জন আইএস অ্যাসপিরেন্ট, তারা ইনস্টিটিউট অফ ব্যাটসমেন্টের কোচিং সেন্টারে যে বেসমেন্টে আটকে গিয়ে মারা গেলেন। প্রোটেস্ট চলে গেছে, ছাত্রদের মধ্যে প্রোটেস্ট ছড়িয়ে গেছে, এবং বলা হচ্ছে যে এটা নেগলিজেন্সি, যে সেখানকার যে স্থানীয় সরকার, দিল্লি সরকার এবং যে এমসিডি রয়েছে তাদের নেগলিজেন্সি, সেখানকার যে কোচিং সেন্টার অথরিটি তাদেরও নেগলিজেন্সি রয়েছে। কেন যেখানে দেখছে যে যারা যে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, তাদের তো অবশ্যই জানার কথা যে বেসমেন্টে যে কোনো সময় এরকম একটা ইনসিডেন্ট ঘটতে পারে। তো তাদের অবশ্যই আগের থেকে অ্যাওয়্যার হয়ে যাওয়া উচিত ছিল, এবং বেসমেন্টে কতজন ছাত্র রয়েছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে বার করা উচিত ছিল। দেখা গেছে যে সেই বেসমেন্টে শুধুমাত্র একটি এক্সিট অ্যান্ড এন্ট্রি এবং এক্সিট ডোর ছিল, যেটা দিয়ে এন্টার করতে হতো এবং সেটা দিয়ে এক্সিট করতে হতো। ফলে কি হয়েছে, তারা কিন্তু সেটা, যে জলের এতটাই ফ্লো ছিল, এন্ট্রির গেট দিয়ে কিন্তু জল প্রবেশ করে যাচ্ছিল, ফলে তারা কিন্তু সেই যে স্রোতের বিপরীতে উঠে আসবে সেই জিনিসটা করে উঠতে পারেনি। এখানে দেখা গেছে যে একটি থার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার জলের স্রোতেও কিন্তু সেই কোচিং সেন্টারের গেট ভেঙে গিয়েছিল, ফলে কিন্তু জল আরো দ্রুত গতিতে সেই ভেতরে প্রবেশ করছিল। এখানে দেখা বলা হচ্ছে যে শুধুমাত্র 67টি কোচিং সেন্টার দিল্লিতে, 583টি কোচিং সেন্টারের মধ্যে 67টি কোচিং সেন্টারে সেফটি সার্টিফিকেট রয়েছে। এটা সেফটি সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। এছাড়াও যদি গ্রীষ্মকালে, শীতকালে ফায়ার ইনসিডেন্ট ঘটে, অগ্নিদগ্ধ হয়, অগ্নির কবলে পড়ে, আগুনের কবলে পড়ে কোনো কোচিং সেন্টার, সেখানে কিন্তু ফায়ার এনওসিও কোনো কোচিং সেন্টারের কাছে নেই। সেখানে কিন্তু বিকাশ দিব্যকৃতি এবং অবধূজা, আজকে কিন্তু বিকাশ দিব্যকৃতি এএনআই তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবে, তিনি তার সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয় নিয়ে, এবং অবধূজা দিয়েছেন লল্যান্ড টপে। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে অবধূজা বলেছেন যে এই যে ফায়ারের যে এনওসি না দেওয়া, তারা যে চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে সেখানে কিন্তু সে যে ফায়ার সার্ভিস সেখান থেকেও কোনো
সেই রকম পদক্ষেপ দেখা যায়নি। এনওসি দেওয়ার দিক থেকেও যে তাদের কোনো পদক্ষেপ, ইনস্ট্যান্ট পদক্ষেপ, সেটা কিন্তু দেখা যায়নি সেরকমভাবে। তো এরকম কথা উঠে আসছে, ক্লাসরুমস অ্যান্ড লাইব্রেরিজ অ্যান্ড বেসমেন্ট, নো প্রপার ড্রেনেজ ফেসিলিটিস আর সাম অফ দি rampant safety violence found in several coaching centers across Delhi। মানে দিল্লিতে বেশিরভাগ কোচিং সেন্টারে দেখা গেছে যে তার চারপাশের এলাকায় কোনো রকম ড্রেনেজ সিস্টেম ভালো নেই এবং কোনো রকম প্রপার বেসমেন্টে যে লাইব্রেরি চলছে সেটার কোনো প্রপার পারমিশন নেই, এইভাবে কিন্তু চলছে ইলিগালি ভাবে। তো দিস ভায়োলেশন আর অলসো ফাউন্ড ইন রাউস আইএস আইএসটিআরটি সার্কেল কোচিং ইনস্টিটিউট অ্যান্ড রাজেন্দ্র নগরে দেখা গেছে একই ইনসিডেন্ট, যেখানে 3 জন সিভিল সার্ভেন্ট অফস্পিরেন্ট তাদের জীবনকে এদের সতর্কতার অভাব, এই সতর্কতার অভাবের কারণেই কিন্তু, এই যে কোচিং সেন্টারের সতর্কতার অভাবের কারণে কিন্তু, ইরেসপন্সিবিলিটির কারণেই কিন্তু এই 3টে প্রাণ চলে গেল। এই যে ভিকটিমরা ছিল শ্রেয়া যাদব, তানিয়া সোনি, তারপরে নবীন দলভিন, এদের ফ্যামিলির উপর দিক দিয়ে এখন পর্যন্ত কি যাচ্ছে বুঝতে পারছো? তো এই হচ্ছে ইনসিডেন্ট। অফিসিয়াল যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল, তারা কিন্তু এই অ্যাসপিরেন্টসদের জন্য 10,00,000 টাকা করে কম্পেনসেশন দিয়েছে। তো এখন হচ্ছে কথা, যে 10 লাখ টাকা করে দিল, তাদের জীবনের দাম কি 10 লাখ টাকা? কেমন এক একটা আইএএস কোচিং সেন্টারে তাদের কিন্তু কোচিং এর ফিস 2 লাখ করে বলছে, মিনিমাম 2 লাখ, তার উপরেও চলে যায়। তারপরে তাদের রুম এক্সপেন্স, রুমের যে রেন্ট দিতে হয়, সেটাও দেখা গেছে যে রেন্টের দিক দিয়েও তাদেরকে অনেক এক্সপেন্স করতে হয়। সেখানে দেখা যায় যে ছোট্ট ছোট্ট রুম, সেখানে তাদের নিজেদের শ্বাস নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত পরিস্থিতি থাকে না, সেখানে হিউজ অ্যামাউন্ট চলে যায়। তো সেখানে মাত্র 10 লাখ টাকা কম্পেনসেশন। এখানে কিন্তু অবশ্যই এই যে কোচিং সেন্টারগুলোরও প্রয়োজন, যাদের এখানে ইনসিডেন্ট হয়েছে তারা তো তাদের কাছ থেকেই তাদের রেভিনিউকে জেনারেট করে, তো তাদের উচিত তাদের ফ্যামিলির কাছে গিয়ে তাদের সাধ্য মতন তাদেরকে হেল্প করা। যদিও তাদের আর জীবন ফিরে দেওয়া সম্ভব হবে না, তো সেই জন্য ফ্যামিলির সাথে কিন্তু যোগাযোগ করে তাদের সাথে কিন্তু অবশ্যই সব নিয়ে কথা বলা উচিত, তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত এবং ছাত্রদেরকেও আশ্বস্ত করা উচিত যারা আন্দোলন করছে, যে সঠিক একটা সিদ্ধান্তে যাবে সরকার। এবং বিকাশ দেবকৃতি স্যার এবং যে অবধ স্যার, তারা কিন্তু আজকে যে বললাম যে তারা তাদের সাইলেন্স, এই যে 3 দিনের সাইলেন্স, তারা কিন্তু সামনে নিয়ে এসেছে। অবশ্যই তারা বলছে যে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির সামনে যাওয়াটা তাদের জন্য ঠিক হতো না, এবং ছাত্ররাও যেহেতু ক্ষিপ্ত ছিল, তো সেখানে আরো অন্যরকম ইনসিডেন্ট ঘটতে পারতো। তো সেই দিকে চিন্তা করে তারা কিন্তু শান্তি বজায় রেখে কাজটা করতে চাচ্ছে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুগ্মভাবে কাজ করতে চাচ্ছে যারা কমিটি গঠন করে। যেহেতু বিকাশ দিব্যকৃতি স্যারের যে কনভারসেশনটা আমি শুনলাম, তো সেখানে তিনি বললেন যে কমিটি তৈরি করা হবে, সেখানে তিনিও রয়েছেন এবং একাধিক আরো টিচার রয়েছেন, এবং সেখানকার মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশনেরও রয়েছেন, ফায়ার সার্ভিসের রয়েছেন, এবং ছাত্রদের থেকেও কিছু ছাত্রও থাকবেন। তো এরকম একটা কমিটি গঠন করা হবে এবং লিগালি এবং প্রশাসনিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। উগ্রভাবে আন্দোলন করলেই যে কোনো সলিউশন হবে এটাও ঠিক না, তবে আন্দোলনের প্রয়োজন রয়েছে, কিন্তু ছাত্রদের অবশ্যই সেটাকে ভাবনা চিন্তা করে রাখতে হবে। তার জন্য কিন্তু একটু উঁচু পর্যায়ের যে টিচাররা, তাদেরকে সামনে আসতে হবে, ঠিক আছে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং প্রপার ওয়েটা দেখাতে হবে। তো তারা এখন আশা করছি যে বিকাশ দিব্যকৃতি স্যার এবং অবধ স্যার যেহেতু তাদের সাক্ষাৎকার দিয়েছে এবং পরবর্তীতে এইসব ডিসিশনে তাদের একটা যে সাপোর্ট, সেটা দেখা যাবে, এবং তারা যেটা ভালো বুঝবে, যেটা ভালো মনে হবে, ভালো বুঝে নিয়ে সিদ্ধান্ত নিয়ে একটা পদক্ষেপে যাবেন, এবং উপযুক্ত যে বেসমেন্ট এবং যে ছাদের মধ্যে যে রুফটপে যেগুলো যে ক্লাস হচ্ছে বেআইনিভাবে, সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা ইললিগালি বন্ধ করে দেবেন, এবং স্টুডেন্টদের সেফটি সিকিউরিটির ব্যাপারটাও যেন সামনে নিয়ে আসা হয়। তারপরে আইনি পদক্ষেপ, আইনি কানুন, সেটাও যেন হয়ে আসে, যেসব ইনস্টিটিউট এইসব রুলস অ্যান্ড রেগুলেশনকে ব্রেক করবে, তাদের ইনস্টিটিউশনের প্রতি কি পদক্ষেপ নেওয়া হবে সেই সমস্ত কিন্তু আইন যাতে আসে, সেটা ওঝা স্যার বলেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যে 3 দিন তারা সামনে যেতে পারেননি,
সেটা ভালো কথা, কিন্তু তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে একটা সবাইকে একটা আশ্বস্ত করতে পারতেন। তো যাই হোক, একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা এখন আর্গুমেন্ট না করে সলিউশন কি করে আসবে, যদিও এই যে 3টি প্রাণ চলে গেছে, সেই 3টি প্রাণ যে কষ্টের মধ্য দিয়ে গেছে, জলে ডুবে তাদের জীবন যে তারা হারিয়েছে, তাদের ফ্যামিলির উপর দিক দিয়ে কি যাচ্ছে, এবং ফ্যামিলিরা যারা তাদের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছেন, তাদের পুত্র সন্তানকে হারিয়েছেন, সেটা কখনোই আর ফেরত আসবে না। কিন্তু যাতে পরবর্তীতে আবারও এরকম ইনসিডেন্ট না ঘটে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে, প্রশাসনকেও নজর দিতে হবে, এবং ড্রেনেজ সিস্টেমকে অবশ্যই সুন্দর করতে হবে। এবং এই যে ভিড়, এই যে কোচিং সেন্টারের যে ভিড়, এটাকে লাইট করতে, এবং ছাত্রদেরকেও বলছি যে তোমরা যে একটা যে মিসকনসেপশন, যে তোমাদের মধ্যে একটা ধারণা থাকে যে আইএএস হোক, ব্যাংক হোক, যে কোনো একটা এক্সাম যার জন্য তোমার প্রিপারেশন হচ্ছে, যে দিল্লিতে গেলে বা বড় বড় ইনস্টিটিউটে গেলেই তোমরা কোয়ালিফাই করে যাবে, ক্র্যাক করে যাবে, এই মিসকনসেপশনটা কমিয়ে নিয়ে এসে এখন দেখো অনলাইনে এই সমস্ত বেশিরভাগই বড় বড় যে কোচিং সেন্টারগুলো রয়েছে, অনলাইনে তারা কোর্স বিক্রি করছে। তো সেখান থেকে কোর্স পারচেস করো, অনলাইনে ক্লাস করো, তাহলে কি হচ্ছে, তোমার সেখানে গিয়ে থাকতে হচ্ছে না, বাড়ির বাইরেও যেতে হচ্ছে না, ঘরে থেকে তোমরা কিন্তু সেই কোচিং নিতে পারছো। বোঝা গেল? তো এই মিসকনসেপশনে থাকবে না যে দিল্লিতেই যেতে হবে, কোটাতেই যেতে হবে, গিয়েই তবেই তোমরা সেই কোয়ালিফাই করতে পারবে সেই এক্সাম। এটা একটা মিথ, এটা একটা মিথ্যে প্রচার কিন্তু এই যে কোচিং সেন্টারগুলো রয়েছে তারা কিন্তু চালিয়ে যায়। ঠিক আছে? এবং অনলাইনে অনেক কম কস্টে কিন্তু এই কোচিংগুলো খুব কম কস্টেই তোমরা পেয়ে যাবে। এর থেকেও ভালো ভালো টিচাররাও কিন্তু, সেই একই লেভেলের টিচার কিন্তু সে অনলাইনেও পড়ায়। তো অবশ্যই তোমরা এটা নিয়ে ভাববে, অনলাইন বেসড হওয়ার চেষ্টা করো, নাকি অফলাইনের উপর নির্ভরশীল হবে। ঠিক আছে? তো এই ছিল বিষয়, যে পরবর্তীতে আসলো অবধূত স্যার এবং যে বিকাশ দিব্যকৃতি তার সামনে আসলেন এবং তারা তাদের বক্তব্য পেশ করেছিলেন। তোমরা যদি তাদের এই বক্তব্যগুলোকে শুনতে চাও এবং তাদের যে প্রেস কনফারেন্সগুলো শুনতে চাও, সেখানে কিন্তু লার্ন টপ আর ANI তে রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যে তারা কি বলেছেন। ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার এই যে ভিডিওটা আমি বানালাম, মনে হলো যে টপিকটি নিয়ে একটু সচেতনতার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। তোমরা আন্দোলন করো এবং সলিউশনের পথে চলে যাও। ঠিক আছে? প্রপার সলিউশনের মাধ্যমে, কোনো অ্যাগ্রেশন না করে। ঠিক আছে? কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় কারো। তো এই হচ্ছে বিষয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বক্তব্য কি রয়েছে। তো ঠিক আছে, পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে, নতুন ভিডিওতে দেখা হবে। আরো কিছু যদি আপডেট আছে এই বিষয়ে, তো সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।